নিজেকে এখন সৌভাগ্যবান মনে করছি যে এই পূর্ণ তিথিতে কালকে অম্বুবাচী আর আজকে আমি এসেছি মা কামাখ্যার মন্দির দর্শন করতে। প্রচলিত রয়েছে এখানে পয়সা দিয়ে মানত করে গেলে সেই মানত পূরণ হয়। তার জন্য আগত ভক্তরা এখানে এসে দেখতে পাচ্ছ সিদ্ধিবিনায়ক দাদা যে মূর্তি রয়েছে তার ঠিক সামনে পয়সা দিয়ে মানত করে যাচ্ছেন। এসেছেন আপনারা? আমি নৈহাটি থেকে। কতজন এসেছেন? 4 জন। এই প্রথম নাকি এর আগে আসেন? ফার্স্ট। সামনেই যেহেতু রয়েছে অম্বুবাচী মেলার জন্য কেমন কি প্রস্তুতি চলছে প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। যেহেতু আমরা অম্বুবাচীর ঠিক আগের দিন এসেছি তাই অম্বুবাচী উপলক্ষে এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখো এখানে কত সুন্দরভাবে এই যে মন্দিরের যে গেট সেগুলো সাজিয়ে তোলা হচ্ছে। মনে করা হয় আসামের এই কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার পীঠস্থান, তাই এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর সাধু সন্তরা থাকে, তাদের আখড়া থাকে। বিশেষ করে অম্বুবাচীর সময় যদি আসেন এখানে প্রচুর পরিমাণ সাধু দেখতে পাবেন আপনারা। কামাখ্যা মায়ের মন্দিরে এসে এই পবিত্র কুণ্ডে জল দিলাম আমার মাথায়। अम्बुबाची के मतलब कि ये 3 दिन धरती रसवाला होती है। গর্ভগৃহে এখান থেকে ভক্তরা প্রবেশ করছেন মায়ের কাছে দর্শন করার জন্য এবং মায়ের কাছে পূজা অর্পণ করার জন্য। এই আশীর্বাদ নেওয়াও কিন্তু বিশাল ব্যাপার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কলকাতা স্টেশন থেকে। বন্ধুরা আবারও 3 দিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি মা কামাখ্যার দর্শনে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে 13,125 সাইরাং এক্সপ্রেস ধরে আজকে আমরা জার্নি করব আর পৌঁছাবো কামাখ্যা স্টেশন অবধি এবং সেখান থেকে মন্দির অবধি পৌঁছাবো। প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করবো, কী করে তোমরা এই মন্দির অবধি পৌঁছাতে পারো বা এই ট্রেনে যেতে গেলে কেমন কী খরচা হয়, কিংবা সামনেই যেহেতু রয়েছে অম্বুবাচী মেলার জন্য কেমন কী প্রস্তুতি চলছে প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। ট্রেন সম্ভবত স্টেশনে দিয়েই দিয়েছে, এখন স্টেশনের ভেতরে যাব। প্ল্যাটফর্মে ঢোকার পর সিকিউরিটি চেক হলো আর এখন 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। কলকাতা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনে রয়েছে ওভারব্রিজের থ্রুতে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর ট্রেন কিন্তু বেশ অনেকটা আগে থেকেই দিয়ে দিয়েছে, প্রায় 10টার দিকে ঢুকেছে বোধহয় ট্রেন। আর এখন গিয়ে আমাদের কোচটা খুঁজতে হবে। আমাদের সিট পড়েছে S3-তে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে, যে জিনিসটা বেশ ভালো হলো। আপনাদের তাড়াহুড়ো করতে হবে না, আরামসে উঠতে পারবেন ট্রেনে। এটা হচ্ছে AC 2 টায়ার। টু টায়ারের এরকম কিছুটা কন্ডিশন, প্রচুর মানুষ যাচ্ছেন। এবার আপনাদের এখানকার সেকেন্ড ক্লাসটা দেখায়, অর্থাৎ জেনারেলে যদি আপনারা যান কেমন কি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কেমন ভিড় হয় আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি জেনারেলে যান এরকম কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর মোটামুটি এখন খালি রয়েছে, পরে হয়তো ভিড় হতেও পারে। তো চলুন, আমাদের সিট রয়েছে S3-তে। S3টা সামনের দিকে আছে। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা LHB কোচ, আর বলতে গেলে মোটামুটি 22খানা মতো কোচ রয়েছে। এই যে 64 নম্বর সিট সাইড আপার, এই সিটটা আমার পড়েছে। আর আমার বন্ধু অর্থাৎ দেবাশিসের পড়েছে 61 নম্বর সিট, ওই যে মিডিল যে বার্থ এইখানটায়। মোটামুটি গরম রয়েছে, এসিতে গেলে কিন্তু বেশ ভালোই করতাম। যাই হোক, টিকিট পাইনি। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন গরমের সময় এলে এসি টিকিট কাটার। 10:45 আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আশা করি জার্নিটা বেশ আমাদের আরামদায়ক হবে। আর মা কামাখ্যার নামে জার্নিটা আজকে শুরু হলো। জয় মা কামাখ্যা।
ট্রেন ছেড়ে দিয়েছে আর চলছে তার নিজের ছন্দে। আর বলে রাখি, কলকাতা স্টেশন থেকে কামাখ্যা জংশনের ডিস্টেন্স হচ্ছে 990 কিলোমিটার। মাঝখানে 18খানা স্টেশন থাকে আর সময় লাগে ওই 17 ঘন্টা 45 মিনিট মতো, যদি অন টাইমে থাকে তো। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি জাংশন। এই ট্রেনের কোচগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। স্লিপারে গেলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি মনে করেন যে গরমকালে জার্নি করছেন, সেই ক্ষেত্রে আপনারা পারলে এসিতে টিকিট কাটতে পারেন। ভাড়া ওই 1200-1300 টাকা মতো পড়বে। স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটার কিন্তু ম্যাক্সিমাম স্পিড নিয়ে নিয়েছে। আর এই ট্রেনে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110, 11 কভার করছে। একবার জাস্ট দেখো। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়েছে 10:45-এ। আর ট্রেন দেখতে পাচ্ছ মোটামুটি পুরোপুরি ফাঁকাই রয়েছে বলতে গেলে। ট্রেনটা কিন্তু মাঝপথে এখানে নৈহাটি স্টেশন এবং কৃষ্ণনগর স্টেশনে দাঁড়াবে। সেখান থেকে প্রচুর প্যাসেঞ্জার ওঠে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:28। আর ট্রেন এখন তার গন্তব্যের প্রথম স্টেশনে দাঁড়াচ্ছে, নৈহাটি জাংশনে। যারা নৈহাটির কাছে পিঠে থাকেন তারা নৈহাটি জাংশন থেকেই ট্রেনটা ধরতে পারেন। আর যারা ব্যান্ডেলের দিক থেকে আসবেন তারাও কিন্তু ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি আসতে পারেন এবং সেখান থেকে এই ট্রেনটা আপনারা পেয়ে যেতে পারেন। নৈহাটি স্টেশনে 2 মিনিট হল দেওয়ার পর ট্রেন আবার ছেড়ে দিয়েছে। এই ট্রেন এবার গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি জাংশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন পার করছে রানাঘাট জাংশন। আর আমরা আজকে স্লিপারে জার্নি করছি। মোটামুটি খুব গরমও নেই, খুব ঠান্ডাও নেই, কমফোর্টেবল জার্নি হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখন আসবেন গরমের সময় চেষ্টা করবেন এসিতে টিকিট কাটার। এসির কেমন কি ভাড়া পড়ে 2 টায়ার 3 টায়ারে, সেটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আমাদের ট্রেন একটু পরেই ঢুকবে কৃষ্ণনগর সিটি জাংশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশন থেকে 96 কিলোমিটার দূরত্ব কমপ্লিট করে পৌঁছালো আমাদের এই ট্রেন জার্নির দ্বিতীয় হল্টে, অর্থাৎ কৃষ্ণনগর সিটি জাংশনে। কৃষ্ণনগর সিটি জাংশন থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠছেন। প্যাসেঞ্জারদের ছোটাছুটি লেগে গেছে, প্রচুর পরিমাণ প্যাসেঞ্জার উঠছেন এই সাগরাইন এক্সপ্রেসে। ট্রেনটা মোটামুটি কলকাতা স্টেশন থেকে খালি আসছিল। নৈহাটিতে কিছুজন উঠেছেন আর বেশিরভাগ মানুষ উঠছেন এই কৃষ্ণনগর সিটি জাংশন থেকে। ট্রেন আমাদের কৃষ্ণনগর সিটি জাংশন পার করে দিয়েছে। আর বলে রাখি, এই যে 990 কিলোমিটার জার্নিতে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে। আপনারা যারা কলকাতা স্টেশনের সামনে থেকে উঠবেন চেষ্টা করবেন যে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া কিনে নেওয়ার। আমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার এনেছি, ভাত আরও তরকারি সব নিয়ে এসেছি, তো এখন সেটাই বসে খাবো। ফয়েল পেপারের মধ্যেই ভাত এনেছি আর আজকে খাবারে এনেছি এখানে পটল চিংড়ি থাকছে আর ডিমের তরকারি। মানে আজকের লাঞ্চটা বেশ ভালোই হবে। বাড়ির খাওয়া দাওয়া তার সাথে কোনো কিছু তুলনা হয় না। আর বাড়িতে মা থাকলে মা সকাল সকাল উঠে কিন্তু বানিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আর ট্রেনে খাওয়া দাওয়া প্যান্ট্রি কার থাকলেও সেই খাওয়া দাওয়া কিন্তু মুখে দেওয়ার মতো থাকে না। বাড়ি রান্নার স্বাদই আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার দাঁড়ালাম ট্রেনের গেটে, কারণ শান্তিভাবে বসতে ইচ্ছে করছে না। আর বাইরে যে দৃশ্যটা সেগুলি উপভোগ করছি, যেহেতু এই লাইনে প্রথম। আর এখন আমাদের ট্রেন ঢুকছে বহরমপুর কোর্টে। স্টেশন থেকে আর এরপরে এই ট্রেনের স্টপেজ থাকছে মুর্শিদাবাদ জাংশন। ট্রেন তার গন্তব্যের তৃতীয় হল্ট বহরমপুর কোর্ট জাংশনে কিছুক্ষণ দাঁড়ালো, এখন আবার ছেড়ে দিয়েছে 2 মিনিট হল্ট দেওয়ার পর। এর পরের স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ জাংশন। কিন্তু লালগোলার না, লালগোলা যাবো না তো, আমরা ডাইরেক্ট গুয়াহাটি যাবো। গুয়াহাটি কামাখ্যা। অনেকে এই ট্রেনটাকে লালগোলা বলে ভুল করছেন। লালগোলা আমি যাবো না। দেখুন
মুর্শিদাবাদ জাংশন। অনেক দিন ধরে ইচ্ছে ছিল মুর্শিদাবাদ জাংশনে এসে ভিডিও করব, এখানকার যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরবো, তো এখন অবধি আসা হয়নি। এই বছরে যে শীতে অবশ্যই আসার চেষ্টা করবো মুর্শিদাবাদ জাংশন, পুরো এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগছে মুর্শিদাবাদ স্টেশনে নেবে, এখানেও কিন্তু 2 মিনিটে হল্ট দেবে। সেরকম কেউ নামছেন না, সবাই কিন্তু যাচ্ছেন ডাইরেক্ট গুয়াহাটি কামাখ্যা অবধি। নবাবের শহর মুর্শিদাবাদকে বিদায় জানিয়ে এখন আমাদের ট্রেন আবার চললো নিজের গন্তব্যে। এখানেও কিন্তু ট্রেন 2 মিনিটে হল্ট দিয়েছিল। আজিমগঞ্জ স্টেশনে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজে যখন ট্রেনটা টার্নিং নেয় অসাধারণ দেখতে লাগে। কিছুটা শর্ট নিয়েছি আপনাদের জন্য। আর এখন আমাদের ট্রেন ঢুকছে আজিমগঞ্জ স্টেশনে, মানে এটা আমাদের ট্রেন জার্নির 5ম হল্ট। এই আজিমগঞ্জ জংশন বেশ বড় হলেও এখানে সেরকম প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না। এর থেকে মুর্শিদাবাদ জাংশন থেকে অনেক প্যাসেঞ্জার উঠেছিলেন। স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকাই। চলুন আবার ট্রেনে উঠে যাক, কারণ 2 মিনিটের হল থাকছে এই স্টেশনেও। কলকাতা স্টেশন থেকে 280 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছালাম নিউ ফারাক্কা জাংশনে। এখন পৌঁছলাম আমরা নিউ ফারাক্কা জাংশনে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় ওই 24-25 মিনিট মতো লেটে চলছে। এরপর আমরা ফারাক্কা ব্রিজ দেখতে পাবো। আর এটা হচ্ছে 7 নম্বর স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়ালো। তাই বাউল যাকে বলছে দেহতত্ত্ব, ওই তারে ধরিতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচারে পাখি কেমনে আসে যায়। এবার আমরা দেখতে পাবো ফারাক্কা ব্যারেজ। দেখো অসাধারণ। দুর্দান্ত 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 সিন, জাস্ট ভোলার মতো নয়। অসাধারণ। জলের ফ্লোটা জাস্ট একবার দেখো, কি সাউন্ড এখানে। আমরা এখন পার করছি ফারাক্কা ব্যারেজ, আর এখানে জলের সাউন্ডটা একবার শুনে দেখো। এই ফারাক্কা ব্রিজ এতটাই বড়, পার করতে প্রায় 3-4 মিনিট মতো সময় লাগছে। কলকাতা স্টেশন থেকে 315 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এখন আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যের মাঝখানে 8 নম্বর হল্ট মালদা স্টেশনে। হ্যাঁ মালদা, যেটা কিন্তু আমের স্বর্গরাজ্য। এই যে আম বিক্রি হচ্ছে, মালদার ফেমাস আম। এই যে বড় বড় আম, 3 কিলো 100 টাকা। এই দেখেন আম বিক্রি করছে, মালদার ফেমাস আম। 3 কিলো 100 টাকা। 3 কেজি আম বিক্রি হচ্ছে 100 টাকায়, মানে সেই সেন্ট আলাদাই লেভেলের। মালদার আম সবাই জানো বেশ ফেমাস। আর এই মালদা স্টেশনে জেনারেল কম্পার্টমেন্টে অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে দেখিয়ে দিই কেমন কি ভিড় রয়েছে। মানে গরমকালে যদি মালদাতে আসেন, মালদা স্টেশনে আম বিক্রি হচ্ছে দেখুন। অন্য সময় এলে হয়তো পাবেন না,
কিন্তু এই যে আমের সিজনটা, এইভাবে প্রত্যেকটা ট্রেনের সামনে দাঁড়িয়ে এনারা আম বিক্রি করছেন প্লাস্টিকের মধ্যে। 3 কেজি করে আম মাত্র 100 টাকায়। আমের সাইজগুলো কিন্তু বেশ বড়। 4:58 মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানেও মোটামুটি 10 মিনিটের মতো হল্ট দেয়। এখন ঘড়িকাটায় বাজে 5:21। এক্ষুনি আমাদের সাথে দেখা হয়ে যাবে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারতের সাথে। यात्रीगण कृपया ध्यान दें 5 कोलकाता साइड एक्सप्रेस আটটা বেজে 52 এখন পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। হ্যাঁ, ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট লেটে এখন ঢোকালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশনটা বেশ চারদিকে আলো ঝলমল করছে, বেশ ভালো লাগছে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠছেন। এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠছেন। यात्रीगण कृपया ध्यान दें এই নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে ঢোকার টাইম ছিল 8:30টার সময়, 9টার সময় ঢুকেছে। অন্য সময় যদি অন টাইমে থাকে, সেই সময় তোমরা যদি মনে করো যে ডিনারের জন্য খাবার দাবার কিনবে, এখান থেকে কিনে নিতে পারো। দেখো, পরোটা, সবজি, এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তাছাড়া ডিম সিদ্ধ, ব্রেড অমলেট, এগুলোও তোমরা পেয়ে যাবে। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি রয়েছে, সেখানে খাবার কীরকম এক্সপিরিয়েন্স আমি জানি না। তোমরা চাইলে খেয়েও দেখতে পারো। আর যদি মনে হয় না স্টেশন থেকে কিনবে, তাহলে স্টেশনেও কিছু দোকান থাকে, তোমরা চাইলে কিনে নিতে পারো। তো এখন আমাদের ডিনার করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর সকাল থেকে জার্নি করছি। ডিনার করে আজকে ঘুম দেবো। এখন বাজে ঘড়ির কাটায় 9:40, প্রায় 9:45 বাজতে যায়। আর রাতের ডিনার আমরা এখন করবো, তার জন্য ওপরে উঠে গেছি আমি আর দেবাশিস আর আমি আমার আপার সিটের ওপরে রয়েছি। আর এখন রাতের খাবারে দেখছে রুটি আর লাড্ডু। এই যে বাড়ি থেকে বানানো রুটি, আর তার সাথে মিষ্টির দোকান থেকে বড় বড় লাড্ডু কিনে এনেছিলাম, সেইগুলো এখন খাবো। বাইরে কোনো খাবার আমরা কিনে খাচ্ছি না, পুরোপুরি আমাদের আগে থেকে কিনে রাখা খাবারে আমরা খাচ্ছি। আমার তো মনে হয় এটাই ভালো খাবার, রুটি আর লাড্ডু। বেশ ভালো। বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন রাত 10:26, বেশ অনেকটাই রাত হয়েছে। আর সকাল থেকে বেশ অনেকটাই জার্নি হয়ে গেছে, আর এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। রাত্রিবেলা সেরকম কিছু দেখানো নেই তোমাদের, তো এখন ঘুমিয়ে পড়ছি। সকালবেলা আবার দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম আসাম। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। এখন ঘড়ি কাটায় বাজে 4:45, আর সকাল উঠে পড়েছি। উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, এখন দাঁড়িয়ে আছি আবার ট্রেনে গেটে। ওয়েদারটা বেশ ভালো, হালকা হালকা মেঘলা রয়েছে। আমরা এখন পৌঁছলাম তন্ত্রমন্ত্র সাধনার দেশ কামাখ্যাতে। ট্রেন ঢুকলো কামাখ্যা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়িতে সময় 5:13। ভাই অন্ধকার আছে। কলকাতা স্টেশন থেকে 990 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছলাম কামাখ্যা জাংশনে। কামাখ্যা জাংশনের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ওভারব্রিজের থ্রুতে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরের দিকে যেতে হবে। চলুন বাইরে দিতে যাই। সেখানে নানান মাধ্যম রয়েছে মন্দির অবধি পৌঁছানোর জন্য। এই কামাখ্যা স্টেশনটা বেশ অনেক বড়। আর এই পাশে আমরা সিঁড়িতে উঠেছি, আর ডান পাশে এসকেলেটারও রয়েছে, কিন্তু বর্তমানে এসকেলেটার বন্ধ রয়েছে। যাদের হাঁটতে অসুবিধা রয়েছে তারা এসকেলেটারে করে আসতে পারেন। আর কামাখ্যা জাংশনের যে টিকিট কাউন্টার, সেটা কিন্তু কামাখ্যা মন্দিরের আদলেই তৈরি করা। আমরা এখন বাইরের দিকটা যাচ্ছি। বাইরে থেকে আমরা মন্দির অবধি যাওয়ার জন্য নানান মাধ্যম পাবো। এখানে অটো,
ম্যাজিক গাড়ি, বাস সবই রয়েছে। এই যে কামাখ্যা জাংশনের এটাই হচ্ছে এক্সিট গেট। আর দেখো অসাধারণ সুন্দর এই কামাখ্যা জাংশনের স্টেশনটা। দেখো এখানে পৌরাণিক কাহিনীগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ অসাধারণ। মানে এই কামাখ্যা জাংশনের ভেতরে সতীর যে দেহ 51 খণ্ডে খণ্ডিত হয়েছিল সেই দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু কামাখ্যা মায়ের মন্দিরটা 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। স্টেশন থেকে আপনারা বেরোলেই এখানে আশেপাশে আপনারা এরকম কিছু গাড়ি দেখতে পাবেন, যে গাড়িগুলো করে আপনারা রিজার্ভে চলে যেতে পারবেন মন্দির অবধি। তাছাড়া সামনে রয়েছে এখানে অটো। অম্বুবাচী মেলা উপলক্ষে প্রচুর ভক্তের আগমন হয়েছে যারা মায়ের মন্দিরে এসেছেন এবং এখন রয়েছেন কামাখ্যা স্টেশনের বাইরে। কামাখ্যা স্টেশনের বাইরে থেকে এরকম টোটো তোমরা দেখতে পাবে। বেসিক্যালি এখানে টোটো রয়েছে। আচ্ছা দাদা, এখান থেকে মন্দির অবধি যেতে ক টাকা ভাড়া লাগে অটোতে? অটোতে 300 টাকা। 300 টাকা। রিজার্ভে যেতে হয় নাকি? কজন যেতে পারে একটা অটোতে? 4 জন যেতে পারে। 4 জনের বেশি যাওয়ার অ্যালাউ নেই, তাই তো? আর ছাড়বেন কোথায়? মন্দিরের গেট অবধি? না না, উপরে অবধি মন্দির উপরে। এখন তো নো এন্ট্রি আছে নাকি? না, খোলা আছে আপাতত। তো এখানে 300 টাকা দিয়ে রিজার্ভ করে তোমরা মিনিমাম 4 জন যেতে পারবে, যারা একদম মন্দিরের গেট অবধি পৌঁছতে পারবে। কিন্তু কাল থেকে পুরোপুরি নো এন্ট্রি হয়ে যাবে, তখন আর মন্দিরের গেট অবধি পৌঁছানো যাবে না, মানে একদম কাছে অবধি পৌঁছানো যাবে না। মেন রাস্তা যদি নামিয়ে দেয় সেখান থেকে হেঁটে যেতে হয় প্রায় ওই 2 কিলোমিটার মতো। তো যাই হোক, এখানে অটো রয়েছে। তাছাড়া কিছুটা বাইরের দিকে হেঁটে গেলে সেখানে বাসও রয়েছে। বাসে অনেক কম খরচা যাওয়া যায়। স্টেশন চত্বর থেকে বেরিয়ে আসবেন, সামনে তো ওখানে অটো রয়েছে যেগুলো 300 টাকা 400 টাকা করে বলছে, ম্যাক্সিমাম 4 জন করে নিয়ে যায়। তাছাড়া ওখানে কিছু প্রাইভেট কারও রয়েছে, তোমরা চাইলে সেগুলো করে যেতে পারো, কিন্তু সেগুলোতে ভাড়া 500 টাকা 600 টাকার মতো পড়ে। আমি তোমাদের দেখাবো কী করে তোমরা একদম কম পয়সায় শেয়ারিংয়ের মাধ্যমে মন্দির অবধি পৌঁছতে পারবে। কামাখ্যা স্টেশনের বাইরে থেকে এসে কিছুটা হেঁটে এলাম, সামনেই রয়েছে এখানে নীলাচল সেতু। এই যে বড় ফ্লাইওভারের নিচ থেকে কিছুটা হেঁটে গেলেই ওখানে বাস স্টপ রয়েছে। ওখান থেকে আমরা আজকে মন্দিরে গেট অবধি যাওয়ার জন্য বাস পাবো। আর ভাড়াই 10-15 টাকা মতো নেয়। চলুন দেখা যাক কত কী নেয়। কিন্তু ডাইরেক্ট যদি আপনাদের মনে হয় যে আপনাদের হাঁটতে অসুবিধা রয়েছে, যারা প্রবীণ মানুষ রয়েছেন তারা ডাইরেক্ট স্টেশন থেকে অটো বুক করে নিতে পারেন। তাছাড়া প্রাইভেট কারও রয়েছে, একটু বার্গেন করে নেবেন, করলে ভালো মতো যেতে পারবেন। আর যদি মনে করেন না আমাদের মতো যেতে পারবেন, হাঁটতে কোনো রকম অসুবিধা নেই, তাহলে আমরা যেভাবে যাচ্ছি, যেভাবে আপনাদের দেখাচ্ছি, এইভাবে যেতে পারেন। নীলাচল সেতুর ঠিক নিচ দিয়ে চলে এলাম। এখানে সারি সারি বাস ছিল, একটা বাস এক্ষুনি ছেড়ে চলে গেল, আর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে যদি আমরা মন্দিরে গেট অবধি যাই 10 টাকা করে ভাড়া পড়বে মাত্র। চলুন বাস ওঠা যাক, মোটামুটি সিট খালি রয়েছে, বসে যেতে পারবো। আর এখানে কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই বাস দেখতে গিয়ে যাচ্ছি। বাস ছেড়ে দিল কামাখ্যা যাওয়া, বাস ছেড়ে দিল কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে। বাসটা যেভাবে চালিয়ে এলো মাত্র মিনিট 5 সময় লাগলো কামাখ্যা মন্দিরে গেট অবধি পৌঁছাতে। আর এই যে সামনে রয়েছে গেট। এবার এই যে গেট রয়েছে, এই গেট থেকে এখানে ডাইরেক্ট এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, শেয়ারিং মারুতি গাড়ি পেয়ে যাবে। ওই 250-300 টাকার মতো ভাড়া নেয়, একদম পৌঁছে দেবে মন্দিরের গেট অবধি। আর এইটা হচ্ছে মূল মন্দিরের এন্ট্রেন্স গেট, যেটা সামনেই রয়েছে, প্রবেশদ্বার যাকে বলে। এই যে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। অপরূপ সুন্দর এই মন্দিরের গেট। আর গেটের মধ্যে কিন্তু দশম মহাবিদ্যার মূর্তি রয়েছে। এই মায়ের এন্ট্রেন্স গেট থেকে বেরোলে এখানে দেখতে পাবে অনেক শেয়ারিং এরকম মারুতি গাড়ি রয়েছে। ভাড়া বলে মন্দির অবধি পৌঁছাতে 50 টাকা, কেউ বলে 30 টাকা। তো একটু বার্গেন করে নিও। আমরা 30 টাকা করে যাচ্ছি, 6 জন মিলে যাচ্ছি। তো এই গাড়িটার মধ্যে আমরা 6 জন যাচ্ছি, 30 টাকা করে নেবে। চলুন জিজ্ঞেস করে নেই। এখান থেকে 3.5 কিলোমিটার মতো রাস্তা। আর দেখাই তোমাদের পাহাড়ি রাস্তা, উঠতে কিন্তু কষ্টই হবে, যেহেতু সকাল থেকে অনেক জার্নি হয়ে গেছে, তাই গাড়ি করে চলে যাচ্ছি। আচ্ছা, এই গাড়ি করে আজকে আমরা যাচ্ছি। দাদা ক টাকা ভাড়া লাগছে এখান থেকে? 30 টাকা। 30 টাকা করে ভাড়া লাগছে। কত কিলোমিটার রাস্তা? এখানে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার মতো। আচ্ছা, অনেকে তো হেঁটেও যাচ্ছে পায়ে, তাই তো? যাচ্ছে। আচ্ছা, সময় কতক্ষণ লাগতে পারে তাও? গাড়িতে 6-7 মিনিট। আচ্ছা, কালকে তো অম্বুবাচী রয়েছে, আজকে অম্বুবাচীর আগের দিনকার। এখন তো এই রাস্তাটা নো এন্ট্রি থাকে, এখনো খোলা রয়েছে, তাই তো? আজকে কাল থেকে নো এন্ট্রি হয়ে যাবে, তখন সবাইকে হেঁটে যেতে হবে, তাই তো? হেঁটে। আচ্ছা।
আপাতত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এন্ট্রেন্স গেট থেকে নো এন্ট্রি শুরু হয়ে যায়। কালকে যেহেতু অম্বুবাচী রয়েছে, কালকে পুরোপুরি নো এন্ট্রি থাকবে। আজকে যেহেতু খোলা রয়েছে, আপাতত এই গাড়ি করে যাচ্ছি মন্দিরের একদম সামনে অবধি। এখন পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমরা উঠছি, আর আশেপাশে যে ভিউটা দুর্দান্ত। মানে এখানে যাওয়ার পথে আপনারা এত সুন্দর ভিউ দেখতে পাবেন, মানে সত্যি স্মরণীয় থাকবে লাইফে। দেখুন এখান থেকে কত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। পান্ডারা যে হয় ওদেরই ঘর আছে, অন্য আউটসাইডারদের নয়, ওদেরই মানে সব। তো আমরা এখন পৌঁছালাম মূল যে মন্দিরের ঠিক সামনেটা, আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ডালির দোকান। প্রচুর পরিমাণ এখানে ডালির দোকান রয়েছে। যারা আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দিতে চান মায়ের কাছে, তারা এখান থেকে ডালি সংগ্রহ করে পুজো দিতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ ডালির দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনারা ডালি সংগ্রহ করতে পারেন, এবং মাকে অর্পণ করার জন্য যে শাড়ি, সেসব শাড়িও এখানে রয়েছে। ভাই এখান থেকে ক টাকা থেকে ডালি শুরু হয়? 100 টাকা, 100 টাকা। 50 টাকার যা লাগে। আচ্ছা, ওর মধ্যে কি কি থাকে? আর সব কিছু আলাদা আলাদা দাদা। আচ্ছা কি রকম? আচ্ছা, যেমন যেমন যে সাজাবে সেরকম পয়সা লাগে, তাই তো? মিনিমাম 100 টাকা, তাই তো? মিনিমাম 100 টাকা থেকে ডালি শুরু হয়ে যায়। আর কেউ যদি শাড়ি নিতে চায়, ওই 350 টাকা, 700 টাকা, 500 টাকা, 1000 টাকা, ওইরকম শাড়িটা আলাদা নিতে হয় নাকি? সব আলাদা আলাদা। সব আলাদা। আচ্ছা, ডালি মিনিমাম 100 টাকা থেকে শুরু হয়ে যায়। এবার মাকে অর্পণ করে যে শাড়ি, এই যে শাড়িগুলো যদি আপনারা নিতে চান, সেগুলো কিন্তু 300, 350, 400, 500 নানান রেটের রয়েছে, নানান কোয়ালিটির ওপর। তো সেগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে নিতে পারবেন। তো চলুন এখন আগের দিকে যাই। ডালির দোকান এখানে প্রচুর রয়েছে, আলাদা করে দেখাচ্ছি না, জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য বলে দিলাম। এখন মন্দিরের দিকে যাচ্ছি, প্রচুর এখানে ভক্ত সমাগম রয়েছে। চলুন আগের দিকটা যাওয়া যাক। এবার আমাদের সাথে যে ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগ রাখার জন্য আর এই জুতো খোলার জন্য প্রথমে যেতে হবে ব্যাগ আর জুতোর কাউন্টারে। আর ব্যাগটা আমরা লকারে রেখে দেবো, যাতে এখানে কোনো রকম সমস্যা না হয়, আর আমরা ভালো মতো মন্দিরটা ঘুরে দেখতে পারি। আপনারা যখন আসবেন এখানে ব্যাগটাও খুলে রাখতে পারবেন একটা লকারে। তাছাড়া জুতোটা আপনারা কাউন্টারে রেখে দেবেন, তাও আবার বিনামূল্যে, কোনো রকম পয়সা লাগবে না। এই যে বন্ধুরা, ওদিকে আমরা ফ্রি কাউন্টারে জুতো রেখে দিয়েছি, আর এই পাশে অনেক ডালির দোকান রয়েছে, আর সামনে রয়েছে এখানে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। চলো ধীরে ধীরে মূল মন্দিরের দিকে যাই। আর আজ অবধি কিন্তু মন্দির খোলা রয়েছে। যারা এই মন্দিরে পুজো দিচ্ছেন তাদের কিন্তু কুপন সংগ্রহ করতে হচ্ছে। কুপন সংগ্রহ করে লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রায় 7-8 ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর সময় পাবেন পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের ঠিক সামনেটাও কিন্তু বেশ জমজমাট। আর এটা হচ্ছে মূল মন্দির। এখানে মূল মন্দিরে আমরা প্রবেশ করব। তো এখানে কটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে আমাদের এখন মূল মন্দিরের সামনে যেতে হচ্ছে। আর পুরো মন্দির চত্বর জুড়ে এরকম আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে রুদ্রাক্ষ, ফল এইসব বিক্রি হচ্ছে, তারপর নানান ধরনের জিনিস। যেহেতু কামাখ্যা হচ্ছে তন্ত্র সাধনার পীঠস্থান, তো তন্ত্র সাধনা রিলেটেড যে ধরনের জিনিস লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন। চলুন আস্তে আস্তে এখন উপরের দিকে যাচ্ছি আমরা। আর মাকে অর্পণ করার জন্য আলাদাভাবে পুজো দেওয়ার জন্য ডালি সংগ্রহ করার পর, যখন আপনারা পুজোর জন্য ডালি সংগ্রহ করছেন, তারপর যদি মনে করেন আলাদাভাবে মাকে পুজো দেবেন, তার জন্য মালা লাগবে, মালা কিন্তু এখানে পাওয়া যায়। নানান সাইজের এখানে মালা পাওয়া যাচ্ছে।
জবা ফুলের মালা, পদ্ম ফুলের মালা কেমন কি দাম থাকে দাদা? হলুদ ফুল আছে হলুদ ফুলটা 500 টাকা, এই লাল ফুল আছে 100 টাকা, আচ্ছা। এই 500, 500 এই 20, 20 300। আচ্ছা সব আছে এখানে, সব পাওয়া যায়। বেলপাত আছে, নীল ফুল, সাদা ফুল, আচ্ছা সব এটা মাকে এটা ডালার সাথে নিয়ে যেতে হয় তাই তো? ডালা হবে। আচ্ছা আচ্ছা ডালা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, আপনার মর্জি। আচ্ছা আচ্ছা ধরুন ডালা কিনলেন, ডালার সাথে এই ফুলগুলো আপনি আলাদাভাবে নিয়ে যেতে পারেন। এখানে নানান ধরনের ভ্যারাইটিস ফুল রয়েছে, পদ্ম ফুল, গাঁদা ফুল, জবা ফুল, সব ধরনের মালা রয়েছে। প্রত্যেকটা দামও কিন্তু আলাদা। আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা এখান থেকে মালা কিনে মার কাছে পুজো দিতে পারবেন। চলুন এবার আমরা ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগোচ্ছি। এখন বলতে সকাল 7:35, এত ভোর ভোর বেলাও প্রচুর মানুষের লাইন পড়ে গেছে মায়ের দর্শনের জন্য। আর এখানে প্রচুর পরিমাণে এখন ভক্ত সমাগম হয়েছে। কালকে যেহেতু অম্বুবাসী রয়েছে, প্রচুর ভক্তেরা এখনও এসে গেছেন। যারা কিছু হোটেলে রয়েছেন, কিছুজন আবার আসছেন, মাঝপথে রয়েছেন। তো কালকে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হবে। আর সামনের দিক থেকে একবার ভিড়টা আপনাদের দেখিয়ে দিই। আর আগের দিকটা এলে এখানে দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে। এই যে মাকে পুজো দেওয়ার জন্য আপনারা এখানে অনলাইনে টিকিট করতে পারেন। 501 টাকা করে টিকিটের মূল্য রয়েছে। অনলাইন টিকিট করার জন্য আপনাদের এই দিকে যেতে হবে। এর আগে আমি 51 সতীপীঠের মধ্যে 11খানা সতীপীঠ দর্শন করেছি। এটা হচ্ছে আমার 12 নম্বর সতীপীঠ। এখন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। এটা আমার লাইফের 12 নম্বর সতীপীঠ। জয় মা কামাখ্যা, জয় মা। 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ এই কামাখ্যা মায়ের সতীপীঠ। এখানে মনে করা হয় মায়ের যোনি পতিত হয়েছিল। অসাধারণ এখানকার আধ্যাত্মিক পরিবেশ। জাস্ট দেখুন আপনারা, অসাধারণ এই আধ্যাত্মিক পরিবেশ। আর এটা হচ্ছে মূল মন্দির। মায়ের মন্দিরে গর্ভগৃহের সামনে বিশাল পরিমাণ লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য, এবং ভক্তরা এখানে নিজেদের ভক্তি শ্রদ্ধা অর্পণ করছেন। দেখতে পাচ্ছেন সামনে এখানে অনেকেই মন্দিরের দেয়ালে যে মূর্তিগুলি রয়েছে সেই মূর্তিরও পুজো করছেন। নিজেকে এখন সৌভাগ্যবান মনে করছি যে এই পূর্ণ তিথিতে, কালকে অম্বুবাচী আর আজকে আমি এসেছি মা কামাখ্যার মন্দির দর্শন করতে। আর আজকে এই শুভ লক্ষণে আমি দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক মন্দিরের সামনে। আর এখানে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম, যেহেতু কালকে অম্বুবাচী রয়েছে, প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন মায়ের মন্দিরে। আর এই পুরো মন্দির চত্বরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর এত সুন্দরভাবে এখানে কংক্রিট দিয়ে তৈরি করা, যাতে ভক্তদের চলাচল করতে কিংবা কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে এসে বসে রয়েছেন। অসাধারণ এই মন্দিরের পরিবেশ। আর এই পাশে রয়েছে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এই যে এই পাশে মূল মন্দিরে পুজো দেওয়ার লাইন রয়েছে। আর নিচ দিক দিয়ে যদি আমরা যাই, এখানে দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম। মূল মন্দিরে ভক্তরা পুজো দেওয়ার পর এইখানে মন্দিরে বাইরে এসে, মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে বহিরাংশে দেখতে পাচ্ছেন একটি গণেশ মূর্তি রয়েছে, যেখানে ভক্তরা এসে পুজো করছেন। আর এই যে মন্দিরের দেয়ালে এখানে দেখতে পাচ্ছ সিদ্ধিবিনায়ক দাতার মূর্তি রয়েছে। তার ঠিক পাশে রয়েছে একটি জায়গা যেখানে অনেকে পয়সা দিয়ে মানত করে যাচ্ছেন।
প্রচলিত রয়েছে এখানে পয়সা দিয়ে মানত করে গেলে সেই মানত পূরণ হয়। তার জন্য আগত ভক্তরা এখানে এসে দেখতে পাচ্ছ সিদ্ধিবিনায়ক দাদা যে মূর্তি রয়েছে তার ঠিক সামনে পয়সা দিয়ে মানত করে যাচ্ছেন। মন্দিরের বাইরের দিকটা যত এরকম মূর্তি রয়েছে অনেকে এখানে এসে পুজো করছেন। এই যে দেখে অনেকে এখানে ফুল বেলপাতা দিয়ে পুজো করছেন। আর মন্দিরের বাইরে এরকম অজস্র পায়রা রয়েছে। এখানে মনে করা হয় এখানে মানত করে পায়রা উড়িয়ে দিয়ে গেলে সেই মানত পূরণ হয়। এই যে এই মন্দিরে দেখতে পাবে তোমরা এখানে অজস্র এরকম ছাড়া পায়রা রয়েছে, যে পায়রাগুলো এখানে বসে রয়েছে। এই যে প্রচুর পরিমাণে এখানে আপনারা পায়রা দেখতে পাবেন। এখানে জোড়া পায়রা কিনতে পাওয়া যায়, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। 500-600 টাকার বিনিময়ে জোড়া পায়রা আপনারা এখানে কিনে সেটাকে ওড়ালে আপনাদের মানত পূরণ হবে। আর মূল গর্ব গিয়ে পুজো দেওয়ার জন্য লাইনটা জাস্ট একবার দেখো। এই কামাখ্যা মন্দির যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মন্দিরের যে গঠনশৈলী দেখে আপনারা মুগ্ধ হবেন। এখানে নানান ধরনের মূর্তি খোদাই করা রয়েছে। এটা কি জেনারেল লাইন নাকি ভিআইপি লাইন? জেনারেল। কতক্ষণ ধরে লাইন দিয়েছেন? আমরা আধা ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমি নৈহাটি থেকে। কতজন এসেছেন? 4 জন। এই প্রথম নাকি এর আগে আসা হয়েছে? ফার্স্ট টাইম। এসে কেমন লাগছে মায়ের কাছে? হ্যাঁ ভালো লাগছে। কালকে তো অম্বুবাচী। হ্যাঁ কালকে থেকে। আজকে মায়ের দর্শন লাস্ট হবে, তারপর 26 তারিখে খুলবে। তো নৈহাটি থেকে এসেছেন, দেখা হয়ে বেশ ভালো লাগলো। আধা ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখনো কিন্তু অনেক সময় লাগবে। একবার বলে দিন জয় মা কামাখ্যা। অনেকেই এখানে এসে লাইন দিয়েছেন। ভারতবর্ষের দূর দূরান্ত থেকে মানুষরা আসেন এখানে পুজো দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে জেনারেল লাইনটা বিশাল বড় হয়। তাছাড়া ভিআইপি লাইনও রয়েছে, আপনারা চাইলে ভিআইপি লাইনেও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা বড়জোর বাঁচতে পারে, কিন্তু লাইন আপনাকে দিতেই হবে। আর সময় কিন্তু ঠিক লাগবেই। আর মায়ের কাছে এসছেন, আপনাকে দাঁড়িয়ে ঠিক পুজো দিয়েই যেতে হবে। মনে করা হয় আসামের এই কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার পীঠস্থান। তাই এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর সাধু সন্তরা থাকে, তাদের আখড়া থাকে। বিশেষ করে অম্বুবাচীর সময় যদি আসেন এখানে প্রচুর পরিমাণ সাধু দেখতে পাবেন আপনারা। অনেকে সেই মন্দিরের সান্নিধ্যে, মায়ের সান্নিধ্যে থেকে ধ্যান জপ করছেন। लाइन में नहीं इधर से कोनो तो करना है, लाइन बाहर आ जाएगा, लाइन खराब हो जाएगा। भैया भैया खाली करो, इसको खाली करो। कामाख्या क्या है कि यहाँ पे माँ का शक्ति बहुत ज़्यादा शक्ति है, उसका बखान कोई नहीं कर सकता है। यहाँ पे
बोला जाता है कि स्त्री लोग जब मासिक धर्म में होता है तो लोग अछूत मानते हैं, लेकिन नहीं, वही माँ है कि 3 दिन के लिए रसवाला होती है और धूमधाम से पूजा किया जाता है, साधना किया जाता है। और साधना करने के लिए यहाँ से देश विदेश से भी जो जंगल में साधु लोग रहते हैं, नागा साधु लोग रहते हैं, एक कुंभ से भी महाकुंभ बोला जाए तो ये त्यौहार है जो कि माँ को धूमधाम से मनाया जाता है। साधना क्यों करते हैं? इधर जितने साधु लोग हैं वो अपना ऊर्जा प्राप्त करने आते हैं और जग का और समाज का भलाई करने के लिए, कल्याण करने के लिए यहाँ पे लोग साधना करते हैं और लोग को साधना करके यहाँ पे अपना ऊर्जा प्राप्त कर करके फिर 26 के बाद सब साधु लोग अपने अपने जगह पे जाते हैं, अपने अपने स्थान पे जाते हैं, फिर लिप्त हो जाते हैं। फिर साल में जब माँ का मनाया जाता है त्यौहार, तब सारे साधु लोग आते हैं, नागा साधु लोग आते हैं और यहाँ पे रात में, दिन में कम मिलेंगे लेकिन रात में सब लोग साधना करते हैं। 3 दिन पूरा रात साधना चलता है, पूरा माँ का अच्छा से धूमधाम से त्यौहार मनाया जाता है। इसके बाद जितने लोग यहाँ पे आते हैं, भक्त लोग, जो मनोकामना लेके आता है वो मनोकामना माँ पूरा करती है। और माँ साक्षात यहाँ पे माँ का जो शक्ति है ना, उसका बखान नहीं किया जा सकता है, क्योंकि माँ तो माँ है ना। और माँ के गोद में जो लोग हैं वो कभी भिखारी नहीं है, यहाँ पे सबको माँ राजा बना के रखती है। और अम्बुवाची के मतलब कि ये 3 दिन धरती रसवाला होती है, मौसम चेंज होता है, बारिश आता है तो धरती रसवाला होती है, इसलिए हम लोग अम्बुवाची मनाते हैं यहाँ पे। और अम्बुवाची में साधना करते हैं, भक्ति करते हैं, शक्ति करते हैं, सारा चीज़ कर करके माँ का ऊर्जा को प्राप्त करते हैं, जग कल्याण करते हैं। और बहुत सारा ऐसा चीज़ है, बहुत विशाल से विशाल तांत्रिक यहाँ पे आएंगे, साधना करेंगे, ऊर्जा प्राप्त करेंगे, इसके बाद चले जाएंगे। आप कहाँ से आए हैं? मैं तो यहीं से हूँ, कामाख्या से। हाँ जी, जूना अखाड़ा। अच्छा, हाँ जूना अखाड़ा। জেনারেল লাইনটা তোমাদের দেখাই, ওই মেন গেট থেকে শুরু হয়েছে, রাস্তা দিয়ে শুরু হয়েছে জেনারেল লাইন, আর এদিক থেকে পুরো ঢুকে গেছে গর্ভগৃহের দিকে। এই সামনে গর্ভগৃহে, এখান থেকে ভক্তরা প্রবেশ করছেন মায়ের কাছে দর্শন করার জন্য এবং মায়ের কাছে পূজা অর্পণ করার জন্য। আর এই পাশে জায়গাটা দেখো, এখানে কত সুন্দর একটা সিঁড়ি টাইপের বানানো রয়েছে, আর এখানে একটা বিশাল বড় সিরিজ গাছ রয়েছে, যে গাছের ছত্রছায়ায় এখানে আগত ভক্তরা এসে বসে রয়েছেন। আর এই জায়গাটা এত সুন্দর, গরমের সময় কিন্তু বেশ ঠান্ডা থাকে এবং ছায়ার মধ্যে থাকে। এখানে যদি এসে আপনারা কয়েক ঘন্টা বসেন, বেশ ভালো লাগবে। মূল মন্দিরে এখান থেকে ভক্তরা প্রবেশ করছেন, আর তোমাদের একবার দেখাই। আর পুরো মন্দির চত্বর সবসময় পরিষ্কার করা হচ্ছে, পুরো নিট অ্যান্ড ক্লিন মন্দির চত্বর দেখতেই পাচ্ছ। আর মন্দিরের গর্ভগৃহে এরকম অনেক মূর্তি রয়েছে, যারা সবাইকে পুজো করছেন। এই আশীর্বাদ নেওয়াও কিন্তু বিশাল ব্যাপার। ভেতরে মা বিরাজ করছেন এবং এই পাশে রয়েছে ভক্তদের পুজো দেওয়ার লাইন। আর এদিক থেকেও মেন গর্ভগৃহ থেকে অনেকে পুজো করছেন, গেট বন্ধ রয়েছে, যেহেতু এই প্রবেশপথ একদম সোজাসুজি মায়ের সান্নিধ্যে রয়েছে, তাই এই প্রবেশপথেও অনেকে এখানে এসে পুজো করছেন। বলি দেওয়ার ঘর, এখানে বলি ঘর রয়েছে, যারা মানসিক করেন, ছাগ হোক কিংবা মহিষ, সেগুলো এই স্থানে বলি দেওয়া হয়। এই যেখানে হাড়ি কাঠও রয়েছে, ওই পাশে সম্ভবত বলি হয়। আপনি যেখানে আছে ইনফরমেশন
আর এই যে মূল মন্দিরের ওই পাশে তোমায় দেখিয়েছি, আর এই পাশে রয়েছে একটি ছোট মন্দির যেখানে আগত ভক্তরা এসে পুজো দিচ্ছেন মা শীতলার কাছে। এটা একটি শীতলা মন্দির, তাই তো? এই মন্দিরটাও আপনারা একই সাথে দর্শন করবেন, বেশ ভালো লাগবে আপনাদের। আর আপনারা যখন ডালা নিয়ে আসবেন চাইলে এখানেও পুজো দিতে পারেন। আপনারা যখন ডালা কিনবেন সাথে সেই ফুল দিয়েই মাকে এখানে পুজো দিতে পারবেন। জয় মা। আচ্ছা, এই মন্দিরে পুজো দেওয়ার পর এরকম নারকেল ফাটানোর নিয়ম রয়েছে, আর নারকেলের যে জল সেটা মন্দিরে গায়ে দিলে তবেই পুজো সম্পূর্ণ হয়। ভক্তরা এখানে এসে একের পর এক নারকেল ফাটাচ্ছেন। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দিয়াঘর, যেখানে তোমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে অর্পণ করতে পারবে। একদম মায়ের ঠিক মন্দিরের বাইরেই সাইডেই রয়েছে এই ঘরটি, যেখানে তোমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে অর্পণ করতে পারবে। এই যে অনেক আগত ভক্তরা এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। জয় মা কামাখ্যা, জয় মা মূল মন্দিরের পাশেই রয়েছে এদিকে অনেকগুলো ঘন্টা, এখানে আগত ভক্তরা সেই ঘন্টা বাজাচ্ছেন। আর এই পাশে রয়েছে মা কামাখ্যার একটি রূপ, যেখানে তোমরা পুজো অর্পণ করতে পারো, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে পারো। মূল মন্দির দর্শন হয়ে গেলে আপনারা এখানে আদিগুরু শঙ্করাচার্যের একটি মন্দির রয়েছে, সেটাও দর্শন করতে পারেন। চলুন আপনারা একবার দর্শন করে নিয়ে আসি আদিগুরু শঙ্করাচার্যের মন্দির। আর এর আশেপাশে রয়েছে আরও মন্দির, সেগুলো একে একে আপনাদের দর্শন করিয়ে দিই। এই মন্দির চত্বরে এলে আপনারা দেখতে পাবেন এখানে একটি পুকুর রয়েছে, যেটাকে কাছো পুকুর বলে। এই পুকুরে অনেকগুলো কচ্ছপ রয়েছে, চলুন দেখে আসি। পুরো মূল মন্দির থেকে বেরোলেই কিছুটা সামনের দিকে এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন একটি জলাধার বা জলকুণ্ড রয়েছে, যেখানে অনেকগুলি কচ্ছপ রয়েছে। চলুন আপনাদের সামনে থেকে দেখাই। আর এখানে এসে অনেকে স্নান করছেন, যেহেতু এটি পবিত্র পুকুর বলে মানা হয় এবং ভক্তদের মধ্যে সেই বিশ্বাস রয়েছে এই পবিত্র কুণ্ডে স্নান করলে নানান পাপ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন আপনাদের দর্শন করাই এখন সেই পবিত্র কুণ্ডে, যেখানে আগত ভক্তরা এসে স্নান করছেন। কামাখ্যা মায়ের মন্দিরে এসে এই পবিত্র কুণ্ডের জল দিলাম আমার মাথায়। আর তোমাদের দেখাবো এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে রয়েছেন, যারা এখানে বসে ধ্যান জপ করছেন। এই পবিত্র কুণ্ডের সামনেও রয়েছে একটি ছোট মন্দির, যেখানে আগত ভক্তরা এসে আশীর্বাদ নিচ্ছেন এবং পুজো দিচ্ছেন।
এর ঠিক পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে অনেকগুলো কচ্ছপ আপনারা দেখতে পাবেন। দেখুন, বেশ বড় বড় সাইজের কচ্ছপ রয়েছে এখানে। এই কাছো পুকুরে প্রচুর পরিমাণ কচ্ছপ রয়েছে। যখন আপনারা এই পুকুরে আসবেন, এখানে প্রচুর পরিমাণ কচ্ছপে দেখা পাবেন, কিন্তু আপনার সাথে যদি কোনো রকম খাবার থাকে দেবেন না, এখানে খাবার দেওয়ার নিয়ম নেই। আর এই কাছো পুকুরকে কেন্দ্র করেও এখানে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি যারা তন্ত্র সাধনা করেন এই জায়গাটায় ঘিরে বসে রয়েছেন এবং এখানেই ধ্যান জপ করছেন। যেহেতু এই কামরূপ কামাখ্যা নীলাচল পর্বতের ওপর রয়েছে, তাই এখানে নানান ধরনের বন্য প্রাণীও দেখতে পাওয়া যায়। একটু আগে আমরা বাদর দেখছিলাম, ওই দেখো খেলা করছে ওইখানে। তো এখানে এলে নানান ধরনের জীবজন্তুও তোমরা দেখা পাবে। যেহেতু আমরা অম্বুবাচীর ঠিক আগের দিন এসেছি, তাই অম্বুবাচী উপলক্ষে এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখো এখানে কত সুন্দরভাবে এই যে মন্দিরের যে গেট, সেগুলো সাজিয়ে তোলা হচ্ছে অম্বুবাচী উপলক্ষে। মূল মন্দির ছেড়ে এলে আপনারা এখানে দেখতে পাবেন এই পাশেও, অর্থাৎ এই যে কুণ্ড রয়েছে, কুণ্ডের ঠিক পাশেই রয়েছে আরও কয়েকটি মন্দির, যেখানে আপনারা দর্শন করতে পারেন। এখানে ভোলে বাবার একটি মূর্তি রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গ এখানে বিরাজমান। বেশ বড় সাইজের একটি শিবলিঙ্গ এখানে রয়েছে। এই শিবের নাম হচ্ছে কান্তা শিব। আর এই যে মন্দিরে ঠিক এন্ট্রেন্স যেখানে আমরা ঢুকেছিলাম, তার ঠিক বাঁ হাতেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড। কোনো ভক্তরা যদি এখানে এসে যজ্ঞ করাতে চান, তাহলে এখানে এসে যজ্ঞ করাতে পারেন। এই যজ্ঞকুণ্ডের পাশে রয়েছে ভৈরব মন্দির, ত্রিপুরা ভৈরব মন্দির, যেটা তোমরা দর্শন করে নিতে পারো। এখান থেকে যখন তোমরা সাইড দিয়ে যাবে, ছোট মন্দিরে এন্ট্রেন্স রয়েছে। কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। মূল মন্দির দর্শন হয়ে গেলে বেরিয়ে আসার পর তোমরা এখানে তারা মন্দির দর্শন করতে পারবে। এই যে মা তারার মন্দির। আমরা জানি মা তারা এবং মা কামাখ্যা হচ্ছে সিদ্ধপীঠের মধ্যে দুটি পীঠ। যারা তন্ত্র সাধক রয়েছেন তারা মা তারা এবং মা কামাখ্যাকে পুজো করে থাকেন এবং এখানে সিদ্ধি লাভ করেন। তো এখন আমরা দর্শন করছি মা তারার মন্দির। কামাখ্যা মন্দির দর্শনের সাথে সাথে তোমরা এই মন্দিরও দর্শন করতে পারো।
ভেতরে মা তারাকে আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। আমরা দর্শন করেছি, দর্শন করে বেশ ভালো লাগলো। মা কামাখ্যার সাথে সাথে তোমরা মা তারারও দর্শন করতে পারবে। চলো এখন আমরা যাচ্ছি আবার বাইরের দিকে। বন্ধুরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি, এখন আবার যাচ্ছি নিচের দিকে, যেখান থেকে গাড়ি করে আমরা উপরের দিকে এসেছিলাম মন্দিরের দিকে। যে ধরনের গাড়ি করে এসেছিলাম সেই ধরনের গাড়ি করে এখন আমরা নিচের দিকে যাব। যদি গাড়ি পাই তো গাড়ি করে যাব, নাহলে হেঁটে যেতে হবে। হ্যাঁ, কারণ থাকার ব্যবস্থা, আজকে যে এসেছি আমাদের একটা থাকার ব্যবস্থা দরকার। আর থাকার ব্যবস্থা যদি বলি, এখানে আশেপাশে কামাখ্যার আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা থাকতে পারবেন। বছরে 365 দিন এলে অফ সিজনে আপনারা এখানে অনায়াসে থাকতে পারেন। রুম রেন্ট সে 1200 থেকে 1500 টাকার মধ্যে থাকে, নন এসি। এসি কিন্তু একটু বেশিই থাকে। আর বিশেষ করে যদি কামাখ্যার এই অম্বুবাসীতে আসেন, তাহলে কিন্তু এই যে রুম রেন্ট যেগুলো নন এসি রুম 1200-1500 টাকায় পাওয়া যায়, সেগুলো 4000-5000 অবধি চলে যায়। হ্যাঁ, সেই ধরনের কথা মাথায় রেখে আপনারা আসবেন এবং ভাববেন যে কোথায় থাকবেন। তো আমরা যেহেতু মধ্যবিত্তের কথা মাথায় রেখে, আমাদের বাজেট যেহেতু কম, সেই কথা মাথায় রেখে আমরা এখন যাচ্ছি পল্টন বাজারের দিকে, যেখানে আমরা কম খরচে ভালো হোটেলে থাকতে পারবো, ভালো একটা রুমে থাকতে পারবো। তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি নিচের দিকে, সেখান থেকে বাস ধরে পল্টন বাজারে যাবো। আর আমাদের হোটেল আগে থেকে বুকিং করা রয়েছে, কেমন কি রুম রয়েছে, কোন জায়গায় গিয়ে থাকছি, প্রত্যেকটা জিনিসই শেয়ার করবো। এখন আমি রয়েছি নীলাচল পর্বতের ঠিক ওপরে, কামাখ্যা মন্দির আমরা দর্শন করে এসেছি। আর এখান থেকে নিচে যাওয়ার সময় কিছুটা এরকম ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন। যখন আমরা গাড়ি করে এসেছিলাম তখনও পাহাড়ের সাইড থেকে এসেছিলাম, কিছুটা সিন আপনাদের দেখিয়েছি, কিন্তু এখান থেকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরূপ সুন্দর এক দৃশ্য দেখছি। মানে আপনারা যখন কামাখ্যা মন্দির দর্শন করতে আসবেন, এই যে দৃশ্যগুলো যদি দেখেন, লাইফে একটা স্মরণীয় দৃশ্য আপনাদের কাছে মনে থেকে যাবে। দেখুন জাস্ট এখান থেকে পুরোপুরি আসাম শহরটা কত সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের বুকে কত এরকম ছোটো ছোটো বাড়িঘর রয়েছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই কামাখ্যায় অম্বুবাচী মেলা উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয়। তো মেলাটা আপনাদের একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, তো শুনেছেন যে এই কামাখ্যা অম্বুবাচীতে বিশাল এক মেলা বসে, তো মেলাটা ঠিক বসে কোথায়? তো আপনাদের বলে রাখি, পাহাড়ে এই মন্দিরে ওঠার সময় দেখতে পাবেন পাহাড়ে যে রাস্তা এঁকে বেঁকে উঠেছে, সেই রাস্তা ঠিক সাইডে সাইডে এরকম কিছু দোকান বসে, যেখানে আপনারা নানান ধরনের জিনিস পেয়ে যাবেন। আর কামাখ্যা মন্দির যেহেতু তন্ত্র সাধনার একটি পীঠস্থান, তাই এখানে তন্ত্র সাধনা রিলেটেড বা তন্ত্রমন্ত্র রিলেটেড নানান ধরনের আপনারা দ্রব্যাদি পেয়ে যাবেন। যারা তন্ত্র সাধনা করে থাকে তাদের এখান থেকে নানান ধরনের দ্রব্যাদি পাওয়া যায়, তারা এখান থেকে সংগ্রহ করে থাকেন। তো আপনারা যখন এই মেলাতে আসবেন, এখানে নানান ধরনের জিনিস দেখতে পাবেন। পানবাজার মন্দিরের গেটের সামনে থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম, ইলেকট্রিক বাস, আর নামলাম পানবাজারে। পানবাজার থেকে কিছুটা আমরা হাঁটা পথে চলে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য যে হোটেল আমরা নিয়েছি বা লজ আমরা নিয়েছি সেইখানে। আচ্ছা, আমরা পল্টন বাজারে যাওয়ার দিকে পানবাজারে নামলাম, পানবাজার থেকে সিধে হেঁটে চলে এলাম। পানবাজার শিব মন্দির পার করে সামনে আসতে এখানে দেখতে পাচ্ছি আনন্দ লজের একটা সাইনবোর্ড রয়েছে এই পাশে। এটা হচ্ছে গৌহাটি স্টেশন যাওয়ার জন্য ব্রিজ। এই ব্রিজে না গিয়ে তার ঠিক আগেই এই পাশে রয়েছে লজ। চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে হোটেলের এখানে রিসেপশনের কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা তোমাদের রুমটা দেখাই। আমরা রুম নিয়েছি 31, মানে সেকেন্ড ফ্লোরে। তো এই হচ্ছে রুম নাম্বার 31। একটা সাদা মাটা রুম, দেখে মনে হয় যেন কারো বাড়িতে এসেছি। একটা সাবিকিয়ানা বাড়ি, পুরনো বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে ভালো লাগলো। নিট অ্যান্ড ক্লিন রয়েছে, আর সাথে এসি রুম আমরা নিয়েছি। আর এদিকে থাকছে একটা টিভি, আর এই পাশে একটা ব্যালকনি রয়েছে, এখন দেখাচ্ছি না কারণ এসি চলছে। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এই পাশে রয়েছে একটা এরকম আলনা টাইপের, যেখানে জামা কাপড় রাখা যাবে। এই পাশে রয়েছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছি, সাথে থাকছে বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শুকনো খটখটে পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে শাওয়ারও রয়েছে। আর এখন টিভিতে বলতে গেলে আমারই ভিডিও চলছে। রুমটা এক কথায় ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর যেহেতু হালকা হালকা গরম রয়েছে, এসি রয়েছে, একটু শান্তি পাবো। তো এখন রুমে ঢুকেছি, আর সারা দিনের ক্লান্তিটা এখন অনুভব হচ্ছে। এখন স্নান করবো, স্নান করে একটু ফ্রেশ হবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া রয়েছে, তারপর আবার এই ভিডিওটা এডিট করে তোমাদের জন্য ইউটিউবে ছাড়তে হবে।
হোটেল থেকে স্নান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম আবার এখন খাওয়া দাওয়ার জন্য একটা ভালো হোটেল খুঁজছি। আশেপাশে অনেকগুলো এখানে হোটেল রয়েছে, মানে যে লজে আমরা রয়েছি সেখান থেকে আশেপাশে যদি বলি অনেকগুলোই হোটেল রয়েছে। তো দেখি কেমন কি খাওয়া দাওয়ার পাওয়া যায় এখানে, চেষ্টা করব ভেজ নন ভেজের মধ্যে কিছু যদি ভালো পাই তো বাঙালিয়ানা খাবার, দেখা যাক। এই যে আমরা লজ থেকে বেরিয়ে এসেছি, এখানে আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে, এই হোটেলে এখন ঢুকছি। দেখি নর্মাল একটা ভেজ থালি এখান থেকে নিয়ে নেবো, কারণ দুপুরে তো কিছু খেতেই হবে। আর মন্দিরে এসেছি এখন, বসে যাক। ভেজ থালি একদম ঘরোয়া বাঙালিয়ানা খাবার। এখানে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, লেবু দিয়েছে, পেঁয়াজ রয়েছে, তার সাথে একটা সবজি রয়েছে এবং ডাল রয়েছে। मंदिर का ब्लॉग हो रहा है ये দেখে আচ্ছা, ধনে পাতার চাটনিও দিয়ে গেছে। বেশ ভালো সাজানো গোছানো বাঙালিয়ানা খাবার, সাদামাটা খাবার, ভেজ খাবার। চালটাও বেশ ভালো, সরু চালের ভাত আছে। ডাল নিয়ে নিলাম, সম্ভবত এটা মুসুরের ডাল, তার সাথে আলু ভাজা। আর এখানে রয়েছে এরকম বড় সাইজের লেবু, গন্ধরাজ লেবু। দুর্দান্ত, মনে হচ্ছে একদম বাড়ি খাবার খাচ্ছি। আপনারা যদি আমার ভিডিও দেখার পরে লজে এসে থাকেন তো অবশ্যই এই হোটেলের খাবারগুলো ট্রাই করে দেখতে পারবেন। বাড়ির মতো খাবার, স্বাদ কিন্তু বেশ ভালো। আর এটা সম্ভবত কিছু একটা সবজি, পটলের মতো দেখে লাগছে, জানি না ঠিক পটল কিনা। আর এর সাথে যে ধনে পাতার চাটনিটা দেয়, দুর্দান্ত খেতে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল, একদম ঘরোয়া খাওয়া দাওয়ার। আর যেহেতু আমরা ভেজ খাওয়া দাওয়া খেয়েছি, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তাছাড়া নন ভেজও পাওয়া যায় এই হোটেলে। আর যদি মনে হয় যে কামাখ্যা আসছেন আর এই লজে থাকছেন, তাহলে এই হোটেলে অবশ্যই খাওয়া দাওয়া খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, আর বড় করবো না, কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কী করে আপনারা কলকাতাতে কম খরচায় কামাখ্যা অবধি পৌঁছতে পারবেন। তাছাড়া মন্দিরে এসে কী করে আপনারা পুজো দেবেন, এখানে যাবতীয় কী কী মন্দির রয়েছে, মন্দিরের অ্যাম্বিয়েন্স কীরকম। আর যদি মনে করেন সিজনে আসছেন, অর্থাৎ অম্বুবাচীর সময় আসছেন, তাহলে এসে আপনারা কোন হোটেলে থাকতে পারেন বা কোন লজে থাকতে পারেন সেই একটা সন্ধানও দিলাম। যদি মনে করেন এখানে এসে থাকবেন তো থাকতেই পারেন। আর যদি মনে হয় দুপুরে খাওয়া দাওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে এই লজের পাশেই যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম সেই হোটেলেও খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।